আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে দিব তোমাদের পৃষ্ঠা ৮, কাজ ১, কাজ ২ এই দুটি আমরা আজকে সমাধান করব। পার্ট ৩ এর এই দুটি কাজ পৃষ্ঠা ৮ নাম্বার এটি আমরা সমাধান করব। তার আগে আমরা এই পার্ট ৩ ৬ দফা আন্দোলন এটি আমরা পড়ে নেই। ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন। এই ৬ দফা ছিল মূলত স্বায়ত্তশাসনের দাবি, অর্থাৎ পাকিস্তানের সাথে যুক্ত থেকেই পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব ও ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তানের মানুষের হাতে। ৬ দফা কর্মসূচি এটি আমরা পড়ে নেই। এটি তোমাদের প্রশ্নের মধ্যে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এটি তোমরা স্টার মার্ক দিয়ে পড়বে। ১. ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকার যুক্তরাষ্ট্ররূপে গড়তে হবে। তাতে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে, সকল নির্বাচন সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটে অনুষ্ঠিত হবে, আইনসভাসমূহের সার্বভৌমত্ব থাকবে। ২ হচ্ছে ফেডারেল কেন্দ্রীয় সরকারের এখতিয়ারের কেবলমাত্র দেশ রক্ষা ও পররাষ্ট্রীয় বিষয় দুটি থাকবে, অবশিষ্ট সমস্ত বিষয় প্রদেশের হাতে থাকবে। ৩. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি সম্পূর্ণ পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা প্রচলন করতে হবে। এই ব্যবস্থা অনুসারে মুদ্রা কেন্দ্রের প্রাদেশিক সরকারের হাতে থাকবে। ২ অঞ্চলের জন্য দুটি স্বতন্ত্র কেন্দ্রিক ব্যাংক থাকবে, অথবা ২ অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, কিন্তু পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানের পাচার হতে পারবে না। ৪. সকল প্রকার কর ও খাজনা ধার্য এবং আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে। আঞ্চলিক সরকারের আয়কৃত খাজনার নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হয়ে যাবে। ৫. ২ অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক পৃথক হিসাব রাখতে হবে এবং ২ অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রা যার যার এখতিয়ারের থাকবে এবং কেন্দ্রীয় সরকারের জন্য উভয় অংশ সমান অথবা নির্ধারিত আনুপাতিক হারে বৈদেশিক মুদ্রা প্রদান করবে। আঞ্চলিক সরকারই বিদেশের সাথে বাণিজ্য চুক্তি ও আমদানি রপ্তানি করার অধিকার রাখবে। ৬. পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটি আধা সামরিক বাহিনী গঠন করতে হবে। আমরা এই ৬টি দফা দেখে নিলাম। এই ৬টি দফা তোমরা ভালোভাবে পড়বে, এগুলো থেকে তোমাদের প্রশ্ন বেশি আসবে। তারপর দেখি ৬ দফা দাবির প্রক্রিয়া। ৬ দফা দাবি দেখে শঙ্কিত হয়ে যান সামরিক শাসক জেনারেল আইয়ুব খান, কারণ স্বায়ত্তশাসন পেয়ে গেলে পূর্ব পাকিস্তানে তাদের শোষণ বন্ধ হয়ে যাবে। তাছাড়া এক সময় অঞ্চলটি স্বাধীন হয়ে যাওয়ার এর ফলে কমে যাবে তাদের বৈদেশিক মুদ্রার ভাগ, কারণ পূর্ব পাকিস্তানে উৎপাদিত পাট বিক্রির টাকাই ছিল পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস। কিন্তু এই টাকা পূর্ব পাকিস্তানের উন্নতিতে ব্যয় না করে ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের সামরিক ও বেসামরিক ক্ষেত্রে। বড় বড় চাকরিতে বাঙালিকে খুব কমই সুযোগ দেওয়া হতো, কিন্তু স্বায়ত্তশাসন পেয়ে গেলে পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া সুবিধা পাওয়া সম্ভব হবে না। তাই আবার শুরু হয় ষড়যন্ত্র। এই সময় সরকার প্রদেশের নানা জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা দিতে থাকে। গ্রেফতার, হয়রানির শিকার হন নেতারা।
তারপর আমরা দেখে নেই কাজ ১, সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা ব্যাখ্যা করা। চলো আমরা এই কাজ ১টি দেখে নেই। কাজ ১, পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানিদের ষড়যন্ত্র কখনো থেমে থাকেনি, তা বরাবর অব্যাহত ছিল। ২ মাসের মাথায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে শাসক গোষ্ঠী যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেয়। তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখিয়ে ইস্কান্দার মির্জা ১৯৫৮ সালের ৭ই অক্টোবর দেশে সামরিক আইন জারি করেন। প্রধান সামরিক শাসক নিযুক্ত করা হয় প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আইয়ুব খানকে। এ সময় আবুল মনসুর আহমদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বহু বাঙালি নেতাকে গ্রেপ্তার করা হয়। ২০ দিনের মধ্যেই আইয়ুব খান তার নিয়োগকর্তা ইস্কান্দার মির্জাকে পদচ্যুত করে পাকিস্তান ছেড়ে চলে যেতে বাধ্য করেন। এবার তিনি নিজেকে ঘোষণা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট। এসব সংকট থেকে উত্তরণের উপায় খুঁজতে থাকে পূর্ব পাকিস্তানের জনগণ। তারা এক পর্যায়ে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, আর এভাবেই সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা হয়। আমরা দেখে নিলাম কাজ ১-এর সমাধান। তারপর দেখে নিই আমরা কাজ ২, ১৯৬২ সালে ছাত্র আন্দোলনের কয়েকটি কারণ উল্লেখ করো। চলো আমরা এই কাজ ২ এটি সমাধান করে নেই। কাজ ২, ১৯৬২ সালে আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা ছিল অনস্বীকার্য। এ সময়ে চরম রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য বাঙালি ছাত্ররা এগিয়ে আসেন। ১৯৬২ সালে আইয়ুব খান একটি সংবিধান রচনা করেন। এ সংবিধানে বাঙালি গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ক্ষুণ্ণ হওয়ার ছাত্ররা আন্দোলন গড়ে তোলে। সরকার শিক্ষানীতি ঘোষণা করলে এক্ষেত্রে ছাত্রদের আন্দোলন অনেক বেশি জোরালো রূপ পায়। শরীফ কমিশন নামে পরিচিত এই শিক্ষানীতিতে বাংলার বদলে পাকিস্তানের ২ অংশের জন্য উর্দু ভাষা চালু করা, অবৈতনিক শিক্ষা বাতিল করা এবং উচ্চশিক্ষা লাভের সুযোগ কমিয়ে দেওয়ার বিধান যোগ করা হয়েছিল। কিন্তু ছাত্রদের তীব্র আন্দোলনে তা বাতিল হয়ে যায়। ফলে ১৯৬২ সালের ছাত্র আন্দোলনের অবদান ছিল তাৎপর্যপূর্ণ। আমরা কাজ ২-এর এই সমাধানটিও দেখে নিলাম। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী ক্লাসে পরবর্তী কাজটি সমাধান করব।